আমি তো টোটালি মানে এটা ঐশী আরো ভালো বলতে পারবে, আমি হচ্ছে টোটালি বোম নিয়ে কাজ করি। আমি ওদের বলেও ছিলাম যে তোমরা যদি আজকে না যাও আমি দরকার হলে এখানে সুসাইড করবো, কিন্তু যেতে তোমাদের হবে। ওরা এমন একটা পজিশনে ওরা ইনস্ট্রুমেন্ট সাজিয়ে ফেলেছে, শোটা না হলে সমস্ত ইনস্ট্রুমেন্ট ভেঙে দিবে, ওদেরকে মারবে, আর শোটা হলে আর্টিস্ট না গেলে তখনও মার খাবে। সেটা একটা ভয়ানক ঘটনা। হ্যাঁ, সেটা 7 দিন ধরে একটা ব্যান্ডকে আটকে রেখে দিয়েছিল, দেবশ্রী রায় যায়নি বলে। এই যে এত ট্রোলিং হচ্ছে গান গাওয়া নিয়ে, এইটার জন্য তুমি দায়ী, কারণ তুমি তো বলো গান গাইতে আমাদের। তাই তোমাকে বলে আমাকে একটা ঘরের ভিতরে আটকে রেখেছে, আমি তোমাকে কোনো মারামারি করছে না তো, খেতে টেতে দিয়েছি? বলছে না না না, এসব কিছু করেনি। কিন্তু পেছনে যা গল্প, ওর কথা শুনেই বুঝলাম, পরে ও একটা মেসেজও করেছিল যে সামনে সবাই আছে, তোমাকে সব বলতে পারছি না। আমি তখনই বুঝলাম ওকে মারও চলছে, ওই জলও খেতে দেয়নি, বাইরে চলে যাবে পেছাব করতে নাম করে, এসব চলছে। ভ্রমণ প্রোডাকশন স্বপ্নের দেশে আনস্ক্রিপ্টেডে আপনাদের আরও একবার স্বাগত জানাই। নিয়ে চলে এসেছি আমাদের দ্বিতীয় পডকাস্ট। আজ আমাদের গেস্ট অসীম কুমার ঘোষাল, রাজুদা। রাজুদা কি করে? রাজুদা মাচা করে, মাচা করায়। সাবস্ক্রাইব করে দিন আমাদের মেন চ্যানেল ভ্রমণ প্রোডাকশন স্বপ্নের দেশে, লিংক দেওয়া রইল টাইটেল, ডেসক্রিপশন আর কমেন্টে। ইরা নিশ্চয়ই দেখেছেন আপনারা, দেখে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ইরা কেমন লেগেছে। যাই হোক, চলে যাওয়া যাক পডকাস্টে। রাজুদা ফোন সাইলেন্ট করছে, কারণ রাজুদার 3খানা ফোন, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। কারণ একজন ব্যস্ত মানুষ 3টে ফোন নিয়ে ঘুরছে। এইটা হচ্ছে রাজুদা, এইটুকু ইন্ট্রোডাকশন। রাজুদা অর্গানাইজার। এইবার আমরা সাধারণ ভাষায় একটা স্টেজ শো, আমাদের 3 দিক খোলা মঞ্চে যে শো হয়, সেটাকে আমরা সাধারণ মানুষের কাছে একটা নাম দিয়েছি, সেটা হচ্ছে মাচা। এই যে আমরা যেটা দেখি সেটা হচ্ছে যে মিউজিশিয়ান, ডান্সার, একজন অভিনেত্রী বা যাই হোক, এই যে এই সেট আপটা আমরা বাইরে থেকে দেখতে পাই, আর নাচ গান হচ্ছে। এর পেছনের রহস্যটা বলো আগে, তুমি বলো যে এই এই প্রফেশনটা শুরুটা, আমার জার্নিটা শুরু একদম শুরুর সেইটা জার্নিটা থেকেই বলো। খুব মজাদার। আমি অ্যাকচুয়ালি ফটোগ্রাফার ছিলাম, আর এটা নিয়ে বিজনেসও করতাম। আমার 3খানা স্টুডিও ছিল খড়গপুরে। করতে করতে আমার আমি শর্টে বলি, অনেক লম্বা ইতিহাস, 1 ঘন্টা লেগে যাবে, তো শর্টে বলি। সেটা হচ্ছে একজন ছেলে আমার সঙ্গে, এই ক্যামেরাম্যান ছিল আমার শালার বন্ধু, যে শালাটা মারা গেছে রোড অ্যাক্সিডেন্টে, তার বন্ধু ছিল। তাকে নিয়ে করতে করতে সে বললো যে আমি কিছু ফাংশন ধরবো। আমি তখন ওই মাচাতে টিভি দিতাম, মানে বড় বড় মেলা হতো তখন, প্লাজমাও বেরোয়নি, এটা প্রায় 2008-9 সাল বা 7 সালের কথা বলছি। টিভি দিতাম, মানে বড় বড় টিভি মাচা করে তোলা থাকতো, সেই হলদিয়া মেলা, এই মেলায়। তো সেখানে আমি আর্টিস্ট ফার্টিস্ট তো দেখতাম, আমি সেই টেলিকাস্টটা করার দায়িত্ব ছিল আমার স্টুডিও থেকে করতাম। তো হঠাৎ করে সে বলে যে আমি ফাংশন করছি, তুমি মেলাগুলো আমাকে ধরিয়ে দাও, আমি আর্টিস্টগুলো দেবো। আমার সঙ্গে খুব ভালো পরিচয় ছিল মেলা কমিটি, যেহেতু এইসব করতাম। তো আমাকে আমার যে শালা মারা গেছে বললো, তুই এইসব ওকে ধরিয়ে দিয়েছিস না, কোনদিন তুমি আর্টিস্ট আসবে না, সব টিভিগুলো তোর ভেঙে দেবে। এই করতে করতে আমি প্রথম একটা ইন্দ্রাণী সেন, প্রসূন ব্যানার্জি, এরকম করে শুরু করেছিলাম। আমাকে 1 প্লেট বিরিয়ানি খাইয়েছিল বদলে। তারপরে আমি ওকে ভরসা না করে আমি বললাম ঠিক আছে, আমি নিজেই করবো। কালপুরুষ বাংলা ব্যান্ড এবং একটা মেলা ধরেছিল, অনেকেই ছিল, মিতা চ্যাটার্জি। সেই শোটাতে আমি ওকে টাকা পয়সা দিয়ে, ও পুরো ফ্লপ করে, আমি মানে আমার কাছে পুরো টাকাটা নিয়ে নেয়। শোয়ের দিন সকালবেলা আমি বুঝতে পারি এই কনসার্নটা যেটা দিয়েছে ওটা জাল, কারণ টাকাটা যখন আমি সকালে ওই নাম্বারে ফোন করি, ফোনটা সুইচ অফ। তখন আমি কল্যাণীতে আসি, শর্টেই বলছি ব্যাপারটা, অনেক বড় ঘটনা। আমি নাম্বার ফাম্বার জোগাড় করে কল্যাণীতে আসি। কল্যাণীতে এসে যখন ওই কালপুরুষ বাংলা ব্যান্ডের অফিসে যাই, তখন ওরা বলছে যে আজকে আমরা তো যেতেই পারবো না। আমি বললাম আপনারা না গেলে আমার ওখানে মেলায় এই এতগুলো টিভি ভাঙবে, আমার স্টুডিও ভেঙে দেবে, এই করে দেবে, সে করে দেবে, যেতে আপনাদের হবে। বলছে ওরা আমাকে কী বুঝলো জানি না, আমাকে নিয়ে গিয়ে থানায়, কল্যাণী থানায় নিয়ে গেল। তো সেখানে গিয়ে আমাকে প্রথমে বললো, সব শুনলো, ওসি শোনার পর বলছে আপনি ফোন করুন। ফোন করতে আমি আর নামগুলো বলছি না, কার সঙ্গে এটা হয়েছিল, আর তার সঙ্গে এখন আবার বন্ধুত্ব হয়ে গেছে। তো তাহলে এটা অন্য জায়গায় চলে যাবে, নাম বলা দরকার নেই, তুমি বলো ঘটনাটা বলো। দিয়ে তাকে যখন ফোন করি, বলে হ্যাঁ তুমি চলে যাও মেলায়, সব ঢুকে যাবে, টাইমে ঢুকে যাবে, সব হয়ে যাবে। ওসি সব কিছু শুনে বললো যে এই ছেলেটার কোনো দোষ নেই, এ ফ্রড করেনি, একে ফ্রড করানো হয়েছে। এবার করার পর আমি বললাম যে তোমরা তোমাদের কাজটা তো গুছিয়ে নিলে, এবার আমাকে তো বাঁচাতে হবে, তোমাদের যেতে হবে। বলছে আমাদের হবে না, আমাদের সারা রাত রবীন্দ্রনাথ বলে 150 বছর পূর্তি রবীন্দ্রনাথের, এটা 2010 সালের গল্প। নজরুল মঞ্চে আছে আমাদের 3:30-4টের সময় আমার অনুষ্ঠান আছে, আমরা এখানে অনুষ্ঠান করব, কি করে যাবো? আমরা এখন যাও, চলো তোমাদের 8টা-9টায় স্টেজ দেবো, তোমরা ঘুরে এসে অনুষ্ঠানটা করতে পারবে নজরুল মঞ্চে। তো ওরা যাই হোক আমার সব কিছু সিম্পেথি দেখে ওরা রাজি হলো। বললো টাকাটা, তখন 40,000 টাকা নেয় কালপুরুষ বাংলা ব্যান্ড। আমরা আমার কাছে 10,000 টাকা নিয়ে এসেছি,
তখন তো আমি এত পয়সা করি হ্যান্ডেলিং করতাম না। আমি 10,000 টাকা নিয়েছি, আমি গাড়ি থেকে নামবো না খড়গপুর থেকে আরও দূরে, তুই হয়তো গিয়েছিস শো করতে, কেশিয়ারি বলে একটা জায়গা। তো আমি নামবো না, এটা ছিল একটা সাইড। অন্য সাইড থেকে ও কী করেছে, কমিটিকে জানিয়ে দিয়েছে যে আমাকে মেলাটা দিলেন না তো, রাজুদাকে বিশ্বাস করে দিয়েছে, রাজুদা কিন্তু আর্টিস্ট আনতে পারবে না। কমিটি সকাল থেকে আমি ফোন করে বলছি, তুমি এসো, তোমার কাগজপত্র নিয়ে আমরা দেখতে চাই, আমরা ভাবছি আজকে কালপুরুষটা করাবো না, পাশে একটা বড় অনুষ্ঠান হচ্ছে। আমার না, এটা তো হবে না। আমি সবসময় একটু বুদ্ধি ধরে চলতাম। তো তারপরে আমাকে ওরা যখন বললো, আমি বললাম না, আমাকে দুপুর পর্যন্ত সময় দিতে হবে, অনুষ্ঠানটা করবো কিনা। ওরা বলছে ঠিক আছে। তারপরে আমি দুপুরে পরে এখানে যখন সিলেকশান হলো যে আমরা আসছি, সাউন্ডটা আমি হলদিয়া থেকে আবার এক্সট্রা করলাম। আমি আমার বাড়ির লোককে বললাম যে টাকা পয়সা রেডি করে, আমি অনেক পরিচিতকে বললাম যে নিয়ে দাঁড়াও রাস্তার উপরে, আমি রাস্তা থেকে গাড়ি থেকে নামবো না, টাকা নেব। টাকা পয়সা নিলাম হাই রোডে, দিয়ে যখন পৌঁছালাম স্পটে, ওরা আমাকে স্টেজে তুলে একদম বললো যে, আমি ওদের বলেও ছিলাম যে তোমরা যদি আজকে না যাও, আমি দরকার হলে এখানে সুসাইড করবো, কিন্তু যেতে তোমাদের হবে। তো ওরা সেইটা নিয়ে বিশাল পপুলার করলো। আমি সেদিন থেকে আমার অর্গানাইজার হিসেবে জন্ম হয়ে গেল। আমাকে নিয়ে অনেক জায়গায় গেল, ওরা অনেক জায়গায় বলে বেড়ালো যে আমরা এই ছেলেটাকে বাঁচিয়েছি, মেদিনীপুরে একটা ছেলে, করতে করতে তারপরে সেই ছেলেটার সঙ্গে তো আমাকে অনেকবার ভয়ে অনেক রকম চাপ সৃষ্টি করলো, আমাকে টাকা দিতে চেয়েছিলো, ডাকতে চেয়েছিল। আমি বললাম, তুমি টাকাটা অ্যাকাউন্টে দাও। আজ পর্যন্ত সেই টাকাটা দেয়নি আমাকে। আজ পর্যন্ত টাকা, কিন্তু আমি অর্গানাইজার হয়ে গেলাম। তো অনেক ঘটনা আছে। তারপর সুরতান জন্ম হলো কি করে? তোমার যে সুরতান ওইখানে পরিবার, নামটা বললাম সুরতান বলে, আমি একটা মিউজিক করলাম। আমার জার্নিটা ক্রমশ চেঞ্জ হয়ে গেল। আমি যখন আজ থেকে 12-13 সালে যখন শো করতাম, 10-11-12 সালে, তখন আমি আর্টিস্ট নিয়ে যেতাম, মেছেদার প্ল্যাটফর্মে ঘুমিয়ে থাকতাম। তো আর্টিস্টের 3টের মধ্যে প্যাক আপ হয়ে গেল, মানে আর্টিস্ট কোলাঘাট চলে এলো, খাওয়া দাওয়া করে সন্দীপা ভাগ অন্য হোটেলে খাওয়া দাওয়া করে যখন আমাদেরকে স্টেশনে ছেড়ে দিত, আমাদের ব্যাগে একটা কম্বল থাকতো, আমরা মশার কামড়ে গরম হোক ঠান্ডা হোক ফ্যানের তলায় শুয়ে পড়তাম। সেখানে শুয়ে পড়ে থাকতাম। ভোর 4:50 ট্রেন আসতো, সেই ট্রেনে করে খড়গপুর যেতাম। এটা ছিল ফার্স্ট জার্নি। সেটা গেল 2-3 বছর। 2-3 বছর পরে আবার একটা 3-3.5 বছর আমি একটা রবীন্দ্র সরোবর এই RSBT যেটা আছে ওর পেছনে থাকতাম, একটা ঘরে থাকতাম, তাই পা মিলে শুতে পারতাম না, সোজাসুজি কোনাকুনি শুতে হতো, এত বড় রুম আর কি। এত বড় রুম, হ্যাঁ, তার মধ্যে এই সব কিছু ছিল। সেখানে আমি 3.5 বছর, তখন আমি জয়িতাকে নিয়ে কাজ করি। আমার ফার্স্ট এক্সক্লুসিভ আর্টিস্ট হচ্ছে জয়িতা, মানে কথা সিরিয়ালে। ওর বাবাই ঠিক করে দিল রুমটা, আমার বাজেট অনুযায়ী, ওনার দোষ নেই। তো এই বাজেট নিয়ে আমি 3.5 বছর ওখানে কাটাই। তারপরে 1 BHK, তারপরে 2 BHK ফ্ল্যাটে যাই ভাড়ায়। এখন আমি নিজে 3 BHK ফ্ল্যাট কিনেছি। ব্যাস। তো এই যে জার্নিটা কিন্তু সহজ নয়, এই জার্নির পিছনে অনেক ইতিহাস আছে। পরশুদিন একটা আমার কাছে লাইভ আছে, অনেক জায়গায় লাইভ হয়েছে। পরশুদিন আমার কাছে ফোন আসে রাত 3টের সময়। অনেক অনেক ঘটনা আছে, মানে কটা ঘটনা বলবো ওইটাই তো আমি জানতে চাইছি, তোমার জীবনের এখন পর্যন্ত সেরা খারাপ ঘটনাটা আগে বলো, তারপর ভালো ঘটনাটা আমার বলবে। জীবনে সেরা ঘটনা যেমন ধরো অঙ্কিতা ভট্টাচার্য বেরিয়েছে মনে হয় 2019 সালে, মনে হয় 19 সালে চ্যাম্পিয়ন হয়েছিল অঙ্কিতা ভট্টাচার্য। তো আমাকে একজন সিঙ্গার অঙ্কিতা হ্যাঁ, আমি মেনলি কাজ করি অর্গানাইজারদের, মানে আমি মাঠে ডিরেক্ট চাই না। যতগুলো শো তুইও করেছিস, তোর সঙ্গে তো অনেক দিন হয়ে গেল কাজ, তো ম্যাক্সিমাম শোটা আমার কাছে অর্গানাইজাররা দেয়, তারপরে আমি নেই। অর্গানাইজাররা মাঠে যায়, বা তারপরেও একটা কোনো ব্যান্ড থাকে, তারপরে মাঠটা থাকে। তো আমাকে হঠাৎ করে বললো যে অঙ্কিতা দিয়ে হবে? বললো হ্যাঁ হবে। বলছে টোটাল 65,000 টাকা একটা প্যাকেজ বানিয়ে দাও। তো আমি 65,000 3টে সিঙ্গার ডান্সার দিয়ে অঙ্কিতা রায়কে আমি ঠিক করে দিলাম। ওরা কি করলো, বুক টুক করে চলে গেলাম। তখন ভিডিও বাইটটা এত চালু হয়নি, এটা 2019 সালে গেল, করোনার আগের বছর বলছি। তখন অঙ্কিতা ভট্টাচার্যের বাজেট ছিল প্রায় 1,20,000-25,000 টাকা। অঙ্কিতা ভট্টাচার্য আর 1.5 ঘন্টা শো করতো একা, আর আমার কাছে বুক করেছে 65,000 টাকা। আমার টিম গেছে, আমরা যাচ্ছি অঙ্কিতা রায়ের সঙ্গে, আমি আর সুব্রত আছি, আমার যে ম্যানেজার। আমাকে ফোন করে ব্যান্ড বলছে, দাদা এখানে তো অন্য কাণ্ড। আমি কেন? না, এখানে তো বড় বড় এলইডিতে অঙ্কিতা ভট্টাচার্যের ছবি চলছে, আর ব্যানারগুলোয় ছবি দেওয়া আছে অঙ্কিতা রায়ের, আর নিচে লেখা আছে অঙ্কিতা ভট্টাচার্য। রায়ের ছবি দেওয়া ভট্টাচার্য, রায়ের সঙ্গে বাজেটের পার্থক্য, এর 25,000 টাকা বাজেট, তার 1.5 লাখ টাকা বাজেট। তখন ওরা, আমি কমিটির সঙ্গে কথা বল, কমিটিকে বলতে বলছে না এসে দেখুক না, এখন আমরা প্রচার করেছি, না এসে মাঠটা পুরো ভর্তি হয়ে গেছে, ঠিক করছে লোকে, না এসে দেখুক না। আমি বলি তাহলেই আমি অর্গানাইজার ফোন করলাম, সঞ্জয় দা, নাইট ব্ল্যাক ডায়মন্ড, খুব নাম করা আমাদের পশ্চিমে, মানে মেদিনীপুর অর্কেস্ট্রা ইউনিয়নের সেক্রেটারি। বললাম দাদা এই না আমার 5-6 বছর কমিটি, আমি কথা বলছি দাদা, খুব সাহস নিয়ে বললো। তারপরে কিছুক্ষণ পরে 10 মিনিট পরে ফোন করে, দাদা এই তো বিশাল কাণ্ড, এরা তো মানছে না, কী করা যায়? তুমি কোথায় আছো? না আমি একটা ব্যান্ড নিয়ে এসেছি ময়নাতে, আমি বেরিয়ে এসো। সুব্রতকে বললাম তুই নন্দকুমার থেকে ওর গাড়িতে যা, দিয়ে দেখ পরিস্থিতিটা দেখ। এইবার আমি আমাদের দাদা যেটা বিএসপি সেক্রেটারি সুমিতদাকে ফোন করলাম, সুমিতদা একটা প্রসিডিওর বললো। আমি দেখলাম এই প্রসিডিওর যদি হাঁটতে যাই সবাই ভাঙচুর হয়ে যাবে। ওরা এমন একটা পজিশনে, ওরা ইনস্ট্রুমেন্ট সাজিয়ে ফেলেছে,
শোটা না হলে সমস্ত ইনস্ট্রুমেন্ট ভেঙে দেবে, ওদেরকে মারবে। আর শোটা হলে আর্টিস্ট না গেলে তখনও মার খাবে। এবার ওসির সঙ্গে যোগাযোগ করলাম, ও সুমিতা ওসির কথা বলে, ওসি তো এই কারণে আসেন এসেছেন যা যা বলে তাদের সিস্টেম অনুযায়ী বলছে। আমার এক বন্ধু ছিল আমার সঙ্গে পড়াশোনা করতো, সে ওখানকার এসডিপিও ছিল হলদিয়াতে, তন্ময়বাবু। তাকে ফোন করলাম, ফোনে পেলাম না। তখন এক নেতাকে ফোন করলাম, সে বলছে তোমার বন্ধুকে ফোন করো, তোমার বন্ধু সমাধান করো। আমি বলি বন্ধু ফোনে পাচ্ছি না, সে আমার সঙ্গেই বসে আড্ডা মারছে। বলছে ওটা আমার হবে না, ওটা কাঁথি এসডিপিও। আমি বলি আমি কাঁথি ফাঁথি এনে করে দে বাবা, মরে যাবো আজকে, বিশাল চাপে পড়ে। বলছে ঠিক আছে। তারপর তো একটা রহস্য, পুলিশ পুরো ঘিরে ফেললো গ্রিন রুমটা, যে একদম 2 গাড়ি পুলিশ পাঠিয়ে দিল। পুলিশ ওসি স্যার বলে আমার সঙ্গে কথা বলছে। কমিটি বলছে দাদা আমাদের ভুল হয়েছে, আমরা বুঝতে পারছি। ওরা কি করেছে, ওরা অঙ্কিতা বুক করেছে, তার রায় ফায় টাইটেল ফেলে ল্যাপটপে গিয়ে মেরেছে, বা ল্যাপটপ বলছে মানে কম্পিউটারে যে অঙ্কিতা মেরেছে, অঙ্কিতার ছবি এসছে, নেটে এসছে, হ্যাঁ ছবিটা নিল, নিচে যা যা লিখে দিয়েছিলাম সেটাকে টাইপ করলো, দিয়ে পোস্টার বানিয়ে ব্যানার মারিয়ে 1 মাস ধরে প্রচার করেছে। এবার এই এইটা হচ্ছে কথাটা দর্শকদের বলে দেওয়া দরকার যে আমরা হয়তো এই মুহূর্তে রাজুদা খুব অবলীলায় ঘটনাটা বলে যাচ্ছে, কিন্তু যখন ওই রাত্রিবেলা বা সন্ধেবেলা একটা কমিটি বলে যে না এসে দেখুক না, তখন আমরা যারা শো করি বা যারা এই বিষয়টা এই প্রফেশনটার সঙ্গে যুক্ত তারা বুঝতে পারেন আমি যেটা বলি এটা কত বড় একটা থ্রেট, কত বড় একটা ভয়ের জায়গা। একটা কথা বলি, এখানে হয়তো কমিটির বিরুদ্ধে অনেক কিছু বলা হয়ে যাচ্ছে, কিন্তু কমিটি একটা ভালো গাছ, নিশ্চয়ই সেখানে থেকে প্রত্যেক বছর একটা ভালো ফল হয়, যে ফলটা আমরা প্রত্যেকটা সিজনে খাই। নিশ্চয়ই যেমন আমের সিজনে আম হয়, আমরা আম খাই, আম খেয়ে খুব মজা পাই, অনেক কিছু হয়। আর ধান যেমন চাষ হয়, ধানটা হলে আমরা সেই চালের ভাত খেয়ে বেঁচে থাকি। আমরাও কিন্তু এই কমিটিগুলো হয় একটা গাছ, এরা একটা ভালো ভালো ফল দেয়, সেই ফলটাকে আমরা সারা বছর বেঁচে থাকি, কিন্তু সারা আমাদের সব কিছু ওষুধপত্র ফ্যামিলি সব কিছু হয়, কিন্তু কিছু কিছু তেতো ফল হয়ে যায় গাছে। সেই তেতো ফলটা হচ্ছে এটা, এই তেতো ফলটাকে বাদ দিতে হবে। আমার বক্তব্য হচ্ছে এটাই, সেই তেতো ফলটাকে বাদ দিতে হবে। তো এই তেতো ফলটার একটা গল্প বলি, সেটা হচ্ছে কমেডির দোষ থাকে না, কিছু কিছু আর্টিস্টও একটু অনেক গন্ডগোল থাকে। আর আমি তো টোটালি মানে এটা ঐশী আরো ভালো বলতে পারবে, আমি হচ্ছে টোটালি বোম নিয়ে কাজ করি। আমাকে অতনুদা বলতো তুই তো বোম নিয়ে ঘুরে বেড়াস। বোম মানে এটাই, আমি সিরিয়াল আর্টিস্ট নিয়ে ঘুরবো। ধরো 3 মাস আগে একটা সিরিয়াল আর্টিস্টকে বুক করেছি, ঐশীকে বুক করেছি। ঐশী বলছে হ্যাঁ যাবো, বাইট দিয়ে দিল আমি আসছি। কমিটি সেটা প্রচার করলো, ব্যানার ফ্যানার লাগিয়ে চারধারে প্রত্যেক বাড়ি থেকে আমাদের যেন অমুক নায়িকা আসছে অমুক দিন। চাঁদা 100 টাকা দিলে হবে না, 200 টাকা দিতে হবে, এই বলে চাঁদা ফাঁদা সব তুলে নিল। তুলে নেওয়ার পর ঠিক শোয়ের 7 দিন আগে বা 3 দিন আগে বা 2 দিন আগে ঐশী জানাচ্ছে ওই দিন না আমি না বেরোতে পারছি না গো, ওই দিন না নতুন একটা সিরিয়ালে ঢুকেছি চিরসখা বলে, আমাকে ছাড়ছে না। পুরো আমার সব নষ্ট করছে, আমার রেপুটেশন নষ্ট করছে। না তোর কথা বলছি, মানে এটা আমি তুই সামনে আছিস মানে উদাহরণ হিসেবে বলছি, তুই করিস না। বলো তাহলে সেটা। এইবারে বা দেখা গেল আমাকে প্রোগ্রামার ফোন বলছি রাজুদা তোমায় কটায় ছাড়তে হবে গো ওই তোমার আর্টিস্টটাকে। আমি বললাম এই তো আমার তো 10টায় স্টেজ আছে, কাঁথিতে আছে। ও 7টায় একটা আপ টু দিয়েছিল, শোনো না আমাদের একটা ছোট্ট সিন এসছে, ছোট্ট সিন এসছে, ওটা লাইটটা করে হচ্ছে, এটা করে দিয়ে দেবো। আমি কটায়, আধা ঘন্টার মধ্যে শুধু। আমি তখন বুঝলাম ওটা আধা ঘন্টা না 1.5 ঘন্টা, ওই লাইটটা করতে আধ ঘন্টা, তারপরে ক্যামেরা সেট আপ, সবাই একটা রেস্ট নেবে, এইসব করে 1.5 ঘন্টা। এইবারে সেই আমরা আগে ছোটোবেলায় খেলতাম না, সেই মুখে কলা নিয়ে হাত বাঁধা থাকো দৌড়, আমরা স্টুডিও থেকে আর্টিস্টটাকে পিঠে বেঁধে নিয়ে দৌড়। এবার গাড়ি, এবারে অজগর আছে, সুরজিৎ আছে, বাবুদা আছে। রাজুদার যারা গাড়ি রয়েছে, আবিব দা, আসগর দা, সুরজিৎ দা, এরা হচ্ছে চ্যাম্পিয়ন ড্রাইভার। মানে এইরকম ড্রাইভার আমি অন্য কোথাও দেখিনি। কোনো সিগন্যাল না মেনে সবাইকে সাঁতরাগাছির জ্যাম কাটিয়ে সরিয়ে কিভাবে যে আমরা পৌঁছে যাই স্পটে 2 ঘন্টায় কাঁথি, মানে এটা মানে কলকাতা থেকে। হ্যাঁ, এটা যারা গাড়ি, আমাকে সুমিতদার সঙ্গে কথা হলো, সুমিতাকে বলছিলাম তোমার একদিন বেঁধে সিটে বেঁধে দেবো, বলছি আমি ওতেই মরে যাবো, তুই যেভাবে গাড়ি যা মরে যাবো। তো এইভাবে চলে আমাদের। এই জন্য আমি বোম নিয়ে ঘুরে বেড়াই, এই জন্য বলছি আমাদের শিডিউলটা, আমরা সিরিয়াল আর্টিস্ট করলে এটা বলে দিই যে 99% ফাইনাল। আমি যদি 100টা শো করি, 2-3টে শো এরকম ঘটনা ঘটে, তাহলে যেখানে আমার 97টা সাকসেস, 95টা সাকসেস, তার মানে সেটা সাকসেস। এইবার এইটা এতক্ষণ তুমি বললে একটা খারাপ অভিজ্ঞতা হতে পারে, এবার তুমি একটা ভালো অভিজ্ঞতা বলো যেখানে দারুণ লেগেছে তোমার, যে এই কমিটিটা অন্য কিছু করেছে, বা এই আর্টিস্টটা আমার সাথে ভালো। আমি বারবার বললাম কমিটি একটা ভালো গাছ, এবং সেখান থেকে প্রত্যেক বছর ভালো। অনেক কমিটি অনেক কালকেও শো করেছি, রাত 2টোর সময় আর্টিস্ট গেছে, তারা কিন্তু মানে শো করতে, পুলিশ শো বন্ধ করে দিয়ে, কালকেই দীপার শো ছিল নদিয়াতে, শো বন্ধ করে দিয়েছিল পুলিশের কাছে, আধা ঘন্টা পারমিশন নিয়ে, আধা ঘন্টা শুধু দীপা যাওয়ার পর, তারপর লোক বসে চুপচাপ। দীপা মানে কে, তার পরিচয়টা দাও তো। অনুরাগের ছোঁয়া যে নায়িকা, কালকে গিয়েছিল নদিয়াতে একটা শো করতে,
তার আগে পুলিশ যে শোটাকে বন্ধ করে দিয়েছে, বলছে ও যখন আসবে তখনই আধ ঘন্টা, তাতেও লোক ঠিক করে লোক বসেছিল ওকে দেখার জন্য। ও যাওয়ার পর আধা ঘন্টা শো হয়েছে। এটা ভাবা যায় রাত 2টোর সময় আর্টিস্ট গিয়েছে, কেননা এখানে ছেড়েছে, কালকে শিডিউলে চাপ ছিল, তার আগের দিন ছুটি পড়েছিল একটা ধর্মঘটের জন্য, আজকে সেকেন্ড সানডে, মাঝখানে একটা দিন, ওটা তো শ্যুট করবে। এইবারে একটা ছোট্ট অভিজ্ঞতা বলি, পরশু দিনের অভিজ্ঞতা, এটা যারা ক্যামেরার পেছনে আছে তাদের জন্য বলি। তো এরকম এই যে আমরা বিভিন্ন টক শো বা এই শো, এই যে একটা হচ্ছে দারুণ, এটা একটা প্রচার করে বা বিভিন্ন ক্যামেরা নিয়ে, বা ধর ঐশী যাচ্ছে তার একটা ভিডিও করে ছাড়বে, এরকম অনেক মানুষজন আমাদের বিভিন্ন ইন্ডাস্ট্রিতে মানে সারা পশ্চিমবঙ্গে আছে, আমাদের মেদিনীপুরে একটু বেশি আছে। তো একটা ছেলে দুপুরবেলা একটা অর্গানাইজারকে ফোন করেছে যে তোমার ওখানে শুনছি, আমি নামই বলে দিচ্ছি, চুমকি চৌধুরী আসছে, তান্নিমুনি আসছে, আমি একটু যাবো রেকর্ডিং করতে। বললো হ্যাঁ যেতে পারো। আমি বললাম আমি এবার কমিটিকে জিজ্ঞাসা করিনি, ওরা কিছু বলবে যদি। কমিটিকে যে বলছে না আসুক, ভালো তো। ফার্স্ট পার্ট বন্ধ হলো, ও গেল। রাত্রেবেলা সুব্রত 3টের সময় ফোন করছে, বলছে একটা বিপদ হয়ে গেছে। আর মেদিনীপুরে আমার নিজস্ব ছাড়াও গোটা ইন্ডাস্ট্রিতে যদি কোনো হয়, আমাদের বিএসপিজি বলে একটা সংগঠন আছে, সেই সংগঠনের সুমিতদা আছেন, মানালি আছে, অনেকেই আছে। হ্যাঁ, সেটা তোমাদের খুব স্ট্রং একটা সংগঠন। স্ট্রং সংগঠন, নচিকেতা আছে, বিশ্বনাথ বসু আছে, বৈশালী ব্যানার্জি আছে, আমিও সেখানে মেদিনীপুরের দায়িত্ব নিয়ে আছি, মেদিনীপুরের জোনাল হেড হয়ে আমি কাজ করছি। তো সবাই মিলে আমরা এটা সংগঠনটা চালাই। তাছাড়াও আমি ব্যক্তিগতভাবে এটা অনেক দিন থেকে দিই। এবারে আমাকে পুলিশ প্রশাসন সব কিছুভাবে আমাদের সঙ্গে খুব সহযোগিতা করে। রাত্রেবেলা 3টের সময় ফোন এলো যে চুমকি চৌধুরী আসেনি, ফোন অফ করে দিয়েছে, শুতে আসেনি, ব্যান্ডটা আর হচ্ছে সবাইকে আমরা বের করে দিয়েছি, কিন্তু ক্যামেরাম্যান আটকা পড়ে গেছে, তো ক্যামেরাম্যানটা তুমি একটু দেখে নাও। আমি ফোন করলাম কি খবর? আনন্দ বলে নাম, কি খবর? এর ভিডিওটা আছে আমার কাছে। বলছে দাদা আমি তো এসেছিলাম, এরা তো সবাইকে, আমি তো বুঝতে পারিনি, আমাকে এরা বলছে তোমার সঙ্গে অর্গানাইজার তো ভয়ে আসেনি, সেই অর্গানাইজার এলে আমাকে ছেড়ে দেবে, তাই তোমাকে বলে আমাকে একটা ঘরের ভিতরে আটকে রেখেছে, আমি তোমাকে কোনো মারামারি করছে না তো, খেতে দিয়েছি? বলছে না এসব কিছু করেনি। কিন্তু পেছনে যা গল্প, ওর কথা শুনেই বুঝলাম, পরে ও একটা মেসেজও করেছিল যে সামনে সবাই আছে, তোমাকে সব বলতে পারছি না। আমি তখনই বুঝলাম ওকে মারও চলছে, ওকে জলও খেতে দেয়নি, বাইরে চলে যাবে পেছাব করতে নাম করে, এসব চলছে। তো সারা কমিটি বললাম যে আপনারা কী চাইছেন? তখন বলছে না আমাদের টাকাটা ফেরত দিয়ে দিলে আমরা ছেড়ে দেবো। কত টাকা? না 10,000 টাকা বেশি দিতে। আমি বললাম না 10,000 টাকা বেশি, যেটা টাকা সেটা দিয়ে বলেন, আমি ব্যবস্থা করছি। অনেক কিছু কথাবার্তা হতে আমি লাস্টে দেখলাম ছেলেটাকে বাঁচাতে হলে টাকাটা দিতেই হবে। আমি নিজের পকেট থেকে 41,000 দিয়ে দিলাম, দিয়ে ছেলেটাকে বের করে দিলাম। ছেলেটাকে ছাড়ার পর ছেলেটা যখন পাম্পে, ওদের বাড়ির লোকজনও টাকা পয়সা রেডি করে আসতেছিল, ওরা পাম্পে গিয়ে যখন ছেলেটা ওরা ছেড়ে চলে গেল কমিটি, তখন হাউ করে কাঁদছে, বলছে তুমি আমার জীবন, বলছে আমাকে রড দিয়ে মারতে এসছে, আমাকে কত মেরেছে কোনো হিসেব নেই। তো আমার একটাই দোষ যে আমি হচ্ছে ওর সঙ্গে চলে এসেছিলাম এই অডিও করতে, ভিডিওটা। তুমি তো এরকম বহুবার নিজের পকেট থেকে টাকা দিয়েছো, যেমন না তারা সকালবেলা টাকাটা আমায় ফেরত দিয়ে দিচ্ছে, কিন্তু সেই মুহূর্তে যদি আমি না টাকা দিতাম, ছেলেটা হয়তো সকালবেলা আরো বাড়তো লোকজন, আরো তাহলে বাজে কিছু হয়ে যেত। না, আমাকে ওই ঘটনাটা বলো, জুনপুটের ঘটনাটা বলো, যেখানে তুমি নিজের পকেট থেকে দিয়েছিলে অনেকটা টাকা। হ্যাঁ, মানে বলতে ওই সেম ঘটনা, একজন নায়িকা, খুব পুরনো নায়িকা, এটা ব্যাপারগুলো কিন্তু মিটে গেছে, এগুলো আমি আবার নিশ্চয়ই মিটে গেছে, কিন্তু আমি এটা শুধু এই জন্যই বলছি যে জুনপুটে বকশিসপুর বলে একটা জায়গা ছিল, বকশিসপুরে একটা সেলিব্রিটি যাওয়ার ছিল, তার টাইমিংসটা ম্যাচ করেনি, মানে তাকে বলেছিল 10টার মধ্যে স্টেজ দেবে, সে ওখানে জানানোর পর বলছিল যে আপনি আসুন বসুন চা খান, এত তাড়া কিসের, এইসব না এরকম বলেছে। সেটা লাইভ শুনে উনি খুব করে বিরক্ত হয়ে উনি থানায় জানিয়ে ঘুরে চলে এসেছিলেন। তারপরে ওনারা কি করেছিলেন, সমস্ত ব্যান্ডেজ, মানে এটা আরও ঘটনা আছে, আমার মাঝখানে আমি একটা পাশে শো করতেছিলাম, প্ল্যান করেছিল আমাকে আটকানোর, আমি অন্য রাস্তা দিয়ে পালিয়ে গেছি দীপাকে নিয়ে। তো তারপরে 7 দিন ধরে একটা মিউজিশিয়ানদের সমস্ত ইনস্ট্রুমেন্টকে আটকে রেখেছিল, আর মিউজিশিয়ানরা হোটেলে পড়েছিল, তাদের ইনস্ট্রুমেন্ট ছেড়ে আসতে পারছে না, এবং সেটা দুর্গাপূজার সময় একটা ভাইটাল টাইমে, যাদের অনেক বুক ছিল। বিভিন্ন সংগঠন থেকে, আমাদের সংগঠন থেকে অনেক চেষ্টা করা হচ্ছিল, কোনো মতে পুলিশ প্রশাসন, নেতা মন্ত্রী, তারপরে আমাদের এই মানালিতে সুমিত গাঙ্গুলি, আমরা কয়েকজন মিলে প্রচণ্ড উদ্যোগ নিই। আমি বিশেষ করে যখন লোপাদিকে বলি, যে লোপাদি বলে তুমি যাও, আমি এসপির সঙ্গে কথা বলছি, দিয়ে আমরা ওখানে রোড ফুট ঘেরাও করি, সবাই মিলে রোড ফুট ঘেরাও করে আমি মানালি দিকে নিয়ে গিয়েছিলাম, এসডিপির সঙ্গে কথা হয়। তখন ওরা একটাই কথাই বললো যে দেখুন আপনাদের ইনস্ট্রুমেন্টটা আটকে রেখেছে, তো অন্য কিছু নয়, এখন যদি আমরা জোর করে আদায় করতে যাই, ওরা ভেঙে দেবে ইনস্ট্রুমেন্টগুলো, নষ্ট করে দেবে। তো ওরা যেটা দাবি করছে, ওদের যে খরচা, ফাংশন পুরোটা হয়েছে, কিন্তু পুরো ফাংশনের টাকাটা দিতে হবে, শুধু আর্টিস্টের টাকাটা নয়, পুরো ফাংশনের টাকাটা রিটার্ন করতে হবে।
এবার সেই টাকাটা কে দেবে? অর্গানাইজার। আর্টিস্ট বলছে আমি গিয়েছি, ঘুরে এসেছি, আমি টাকা ফেরত দেবো না। হ্যাঁ, আর ওরা ওই আর্টিস্টও নেবে না, আর অনুষ্ঠানও আর করবে না। তখন আমি উদ্যোগ নিয়ে বলেছিলাম যে টাকাটা আমরা কালেক্ট করে দিচ্ছি, আপনি আনার ব্যবস্থা করুন। আমি 1 লাখ টাকা এখনই দিচ্ছি, বাকি 50,000 টাকা পরে দিচ্ছি। সেই 1 লাখ টাকা আমি বেশ কিছুটা টাকা দিই, 20-25,000 টাকা আমার পকেটে ছিল। তারপরে আমাদের সমস্ত বিএসপিজির মেম্বাররা, বিভিন্ন সংগঠনের মেম্বাররা, সবাই, সতীশ থেকে আরম্ভ করে অনেক আর্টিস্ট, সবাই টাকা দিয়ে ওইটা উদ্ধার করে। এবং তারপরে পরবর্তীকালে এই কয়েক মাস হলো ওরা টাকাটা রিফান্ডও করেছে এবং ক্ষমা চেয়েছে লাইভে এসে যে আমাদের না হয়েছে। তার আগে ওরা অনেক নোংরামি করেছিল। অনেক বড় ঘটনা, মানে অনেক। হ্যাঁ, এটা বিশাল ঘটনা, এটা খুব ছোট্ট করে এখন বলা হচ্ছে। কথায় কমিটি বলতো যে তখন এমন ঘটনা ঘটেছিল যে বেশি কিছু করলে বকশিস বানিয়ে দেবো, হ্যাঁ, এরকম করে ভয় দেখাতো। সেটা এমন জায়গায় এখন চলে গেছে আমাদের সংগঠনের জন্য বা আমাদের কয়েকজন মানুষের জন্য। এখন কিন্তু আর ভয় তো উল্টে কমিটিরা ভালো। আমি বারবার একটা কথা বলছি, কমিটি প্রচুর ভালো কমিটি আছে বলেই এত মানুষের, এত বাড়ি গাড়ি, এত আর্টিস্টদের এত কিছু হচ্ছে, আমরা এত করে খাচ্ছি। কিন্তু কিছু কিছু কমিটির মধ্যে বাজে লোকজন এসে যায়, কিছু কিছু চিটিংবাজ অর্গানাইজারও আছে, তারাও এই টাকা পয়সা তুলে ঠিকঠাক কানেক্ট করে না আর্টিস্টদের সঙ্গে। সব কিছু মিলিয়ে ঘটে আর কি। তার মধ্যে বেশি ঘটে হচ্ছে, যেটার জন্য সব থেকে বেশি ঘটে সেটা হচ্ছে এই অ্যালকোহল। রাত্রেবেলা অ্যালকোহল খাওয়ার পর মানুষগুলো বুঝে না কি করছে আর কি হচ্ছে, সকালবেলা আবার বুঝে যায়। এই অ্যালকোহলের জন্য সব কিছু ঘটে। মেন যদি বিহারের কোন স্টেটে আছে না যে ওটা নিষিদ্ধ ঘোষণা করা, যে এখানে যদি নিষিদ্ধ ঘোষণা হতো তাহলে মনে হয় আরও ফাংশনটা বেড়ে যেত, তাহলে ফাংশনের ঝামেলাটা কমে যেত। রাত্রেবেলা আমাকে যে দিনের বেলা যে কথা বলে গেল, তারপর দিন সকালে কথা বলছে এক, মাঝখানে রাত্রেবেলাটুকু তখন হচ্ছে ভোজপুরি চাই, তখন আর কোনো অন্য কিছু চাই না। তা এই যে তুমি এত অভিনেতাদের নিয়ে যাও, আমি বলছি যে আমাদের একটা জিনিস স্টেজে দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রে পুরুষ অভিনেতারা স্টেজে কম শো করেন, তুলনায় অভিনেত্রীরা অনেক বেশি শো করেন। এইটার কারণটা কি? না, এটা কারণ তো দর্শকের 90% 100 জন যদি দর্শক হয় তার 80% মহিলা দর্শক, আর বা ধরুন 60% মহিলাদের, আর বাকি 20% ওই মহিলাদের গাড় দেওয়ার দর্শক, ছেলেরা যে আসে, যেহেতু বাড়ির বউরা এসছে তাদের সঙ্গে আসতে হয়। ওরা তো শান্ত ফাংশনটাকে একটু অর্কেস্ট্রা টাইপের শোনে, কিন্তু আর্টিস্টটা দেখার মেন উদ্দেশ্য হচ্ছে কতজন মহিলা আসবে, তার জন্য মেয়ে কারণ আমরা যেখানে শো করতে যাই সেখানে একটা বিরাট বড় এন্টারটেইনমেন্ট হচ্ছে এই মেলা বা এই তাদের পাড়ার বা ক্লাবের এখন সিরিয়াল আর্টিস্টটাই মেইনলি লিড করছে। সিরিয়াল আর্টিস্ট একটা বাজেটটাও কম হয়, প্লাস সিরিয়াল আর্টিস্টটা থাকলে কি হয়, মানুষটা অনেকক্ষণ ধরে গান বাজনাটা শুনতে থাকে যতক্ষণ না সিরিয়াল আর্টিস্ট থেকে দেখানো হয়। যেহেতু সিরিয়াল এত বেশি পরিমাণে মানুষের ঘরে ঘরে পৌঁছে গেছে সেইটার জন্য। তো এই যে তো তার তুমি হচ্ছে সেই লোকটা যে এই যে এত ট্রোলিং হচ্ছে গান গাওয়া নিয়ে, এইটার জন্য তুমি দায়ী, কারণ তুমি তো বলো গান গাইতে আমাদের। না, গান গাইতে না, আমার বক্তব্য এটা, গান গাওয়াটা একটা আর্টিস্টকে ডেকে নিয়ে বলছে 40 মিনিট শো করতে হবে। হ্যাঁ, তাহলে 40 মিনিট কাকে ডাকছো? একটা সিরিয়াল আর্টিস্টকে। সে গান জানে না না জানে কিন্তু কমিটি জানতে চাইছে না। আগে একটা সিরিয়াল আর্টিস্ট টিআরপি আছে, তাকে বুক করে নাও। বুক করে নিল, বুক করে নেওয়ার পর 40 মিনিট সে কি করবে? সেই 40 মিনিট ধরে কি শো করবে? সেই তো, শুধু তো কথা বলা যায় না, শুধু নাচও করা যায় না। আর তো লোক বলে যে গান গাইলে 3 থেকে 9 মিনিট, একটা ডান্স করলে 4 মিনিট, হ্যাঁ 9-4 13 মিনিট, হ্যাঁ, আমি ধরলাম সেটা 15 মিনিট, আর ডায়লগ ফাইলগ সব মিলিয়ে 20 মিনিট কাজ। বাকি 20 মিনিট কি করবে? সেভাবে জোশ অ্যাঙ্কার না থাকলে, ভালো বলতে পারে এরকম অ্যাঙ্কার না থাকলে, তাহলে তো তার পক্ষে টাইম কাটানো সম্ভব নয়। তার মধ্যে একটু সম্বর্ধনা দেওয়া আছে, তার মধ্যে একটু স্টেজের নিচে নেমে কথা বলা আছে। এবারে গানটাও যেমন শিখে যাওয়ার দরকার আছে, এরকম সবাই তো সেটা পারে না, কিন্তু দেখতে পাই আলটিমেটলি টোটাল শোটা কেমন হয়েছে। আমরা কি করি, খারাপটা দেখে নিয়ে বলি, ওই যেটা নিয়ে ট্রোল বলছি সেখানে কিন্তু সেই আর্টিস্টটা, তো আমার কথা যে শুধু ওইটুকু অংশই তো উঠে আসছে, বাকিটা তো উঠে আসছে না। ওটা আমার অভিজ্ঞতা আমার আরো ভালো। আমি এটা প্রসঙ্গ বলেই রাখি তোকে, কেন তাকে নিয়ে এসেছি এইসব বিচার করে কেউ কিছু কথা বলে না। কেন খারাপ গান গিয়েছে? আরে ও বেচারি গিয়েছে অন্য কারণে, ওখানে সব গানগুলো ওর গিয়ে দিয়েছে, যতগুলো গান গিয়েছিল 4বার 5বার করে গিয়ে দিয়েছে। ও কিছু একটা ট্রাই করতে গিয়ে হতে পারে মানুষের, হ্যাঁ হয়তো ওর উচিত হয়নি ওই স্টেজে করতে যাওয়া, সেটার জন্য সে পরের দিন ক্ষমাও চেয়েছে, লাইভে এসে ওখানে ক্ষমা চেয়েছে, কিন্তু সেটা দেখা হচ্ছে না। তো এই জন্য একটা আর্টিস্ট গেলে তাকে 40-45 মিনিট যদি থাকতে বলা হয়, সে একদম সেলিব্রিটি অ্যাক্টর বা অ্যাক্ট্রেস, তো তাকে যদি বলা হয় 40-45 মিনিট থাকতে, সে অভিনয় করবে নাকি 45 মিনিট? কি নাটকের টিম নিয়ে যায়নি তো। তো রাজুদার সাথে অনেকক্ষণ আড্ডা হলো। রাজুদা এবার যাবে শোতে। আমার এই নিজেই দেরি করে এসেছে, আগে আসার কথা ছিল।
যাই হোক না কুয়াশার জন্য প্রত্যেকদিন তো ফিরছি সকালবেলা। ফিরছে সকালে, একদমই তাই। তো বেশিক্ষণ আর আটকাবো না রাজুদাকে, আমাদের দারুণ আড্ডা হলো। থ্যাংক ইউ তা রাজুদা। আমি লাস্টে থ্যাংক ইউ বলার আগে তোর কাছ থেকে ছোট্ট করে আমি তো এত কিছু তোর এই ইন্ডাস্ট্রির সঙ্গে তুই মানে আমি ফাংশন ইন্ডাস্ট্রির কথা বলছি, আমার সঙ্গে প্রায় 6 বছর কাজ করছিস বা আমাদের সঙ্গে কাজ করছিস, এই অভিজ্ঞতা ছোট্ট করে বল কেমন লাগে? এই অভিজ্ঞতা দারুণ। আমি তো এটা বারবার, আমি তো মঞ্চেও বলি সবসময়, আমি এটা তোমাকেও বলি, আমি এটা সবাইকে বলি যে এই যে 2018 থেকে আমি তোমার এক্সক্লুসিভ, আর আমি এত দিন ধরে তোমার সাথে শো করি। আমার সব থেকে বেশি যেটা শান্তির জায়গা, সেটা আমার বাড়ির লোকেরও শান্তির জায়গা, আমার মায়েরও শান্তির জায়গা, যে আমি সেফলি যাই আর সেফলি ফিরে আসি বাড়িতে। এইটা জানে রাজুদা, যে মানে মা জানে যে মাঝখানে অনেক ঘটনা ঘটে, সেগুলো আমরা নিয়ে নিই, সেগুলো নিজেরা নিয়ে নেয়, সেগুলো আমার অবধি পৌঁছায় না। আমি যাই, স্টেজে উঠি, আমার যা যা করার সেগুলো আমি করি, করে সুন্দর করে আবার খাওয়া দাওয়া করে আমি ফিরে আসি। তো এইটা একটা বড় জায়গা, আর সুলতানের সঙ্গে কাজ করা একটা দারুণ ব্যাপার, কারণ আমার কোনো হেডেক নেই। আমি শুধু যাই, কোনোদিন বলি যে আজকে শোটা হবে না, আমি পারবো না। আজকে শোটা আমি যদিও খুব একটা বলি না, সেটা ঠিক কথাই, করেছিস 2-4টা করেছিস। হ্যাঁ 2-4টা হয়েছে, আমি জানিয়ে দিই যে এটা হবে না, পারবো না। তো সুলতানের সাথে আমার দারুণ অভিজ্ঞতা, এত দিনের অভিজ্ঞতা। রাজুদার সাথে আমার দারুণ অভিজ্ঞতা, মানে দারুণ মানে ভালো অভিজ্ঞতা, মানে সুন্দর, ওই সুন্দর সুন্দর অভিজ্ঞতা, খুব সুন্দর অভিজ্ঞতা। তো অনেক আবেগের কথা হলো, ভালোবাসার কথা না হলো। আমিও তোর মারফত আজ প্রথমে এত কিছু বলতে কোনোদিন কেউ দেয় না, তো আমাকেও সেলিব্রিটি মনে হচ্ছে আজকে। তাহলে তাই ভালো লাগলো এই যে আমি অনেক কথা বলতে পারলাম। অনেক এইটাই জিজ্ঞেস করতে যাচ্ছিলাম যে আজকে ব্রবনের এই প্রথমবার আমি অনেক অনেক থ্যাঙ্কস যারা এই করছে, যারা তোকে তো অনেক অনেক ভালোবাসা আমার রইলো এটার জন্য। ব্রবনকেও অনেক অনেক থ্যাঙ্কস, এরকম একটা কথা মন খুলে অনেকদিন পুরনো কথার থেকে নতুন কথা, অনেক অভিজ্ঞতা, অনেক মানে কি বলবো, অনেক মেসেজ দিতে পারলাম। নিশ্চয়ই। তো এটা যদি ঠিকঠাকভাবে সবাই দেখেন শুনেন, জানি না ভুলভ্রান্তি কি বলেছি, এটা একটা মেসেজও হলো যে সবাই মিলে ভালো করলে কিন্তু এটা একটা আমাদের যেমন পয়সা ইনকামের জায়গা, তেমন একটা ভালো পরিবেশ, সুস্থ সাংস্কৃতিক পরিবেশেরও জায়গা। মানুষজন এক জায়গায় হওয়া মানে একটা ভালো কিছু হয়। নিশ্চয়ই, একদমই তাই। তো সব মিলিয়ে ভালো লাগলো। অনেক লম্বা হয়ে গেল মনে হয়, কাটছাট করো। ব্রবনের মেন চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন, টাইটেল এবং কমেন্টে দেওয়া রইল। আপনারা প্লিজ সাবস্ক্রাইব করুন ব্রবনের মেন চ্যানেল এবং ব্রবন স্বপ্নের দেশে আনস্ক্রিপ্টেড এই চ্যানেলটাও। গল্প বলা, গল্প শোনা চলতেই থাকবে প্রত্যেক দিনের মতো, কারণ ব্রবনের ইউএসপি গল্প বলা। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে খুব শিগগিরই।